আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএর সংবাদ বুলেটিন। সাথে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। বিদেশিদের আয় দেখে মাথা খারাপ যুক্তরাষ্ট্রের, বড় পরিবর্তন আসছে ভিসা ও গ্রিন কার্ডের নীতিতে। প্রতিরক্ষা খাতে যুক্তরাষ্ট্র ও ভারতের $1 বিলিয়ন চুক্তি। ব্রাজিলের মন্ত্রীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের 4 অঙ্গরাজ্যে এনআইডি কার্যক্রম চালাবে নির্বাচন কমিশন। এবং লংগদুতে পাহাড় কেটে জমি বিক্রির অভিযোগে 6 জনের বিরুদ্ধে মামলা। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটকিন জানিয়েছেন, মার্কিন অভিবাসীর ভিসা প্রকল্প H-1B এবং গ্রিন কার্ড নীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে শিগগিরই। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় হাওয়ার্ড লুটকিন এ তথ্য নিশ্চিত করেছেন। এক্সে পোস্ট করা এক বার্তায় লুটকিন বলেন, বর্তমান H-1B ভিসা ব্যবস্থাটি খুব বাজে, কারণ এই ভিসা ব্যবস্থা মার্কিন কর্মীদের তুলনায় বিদেশ থেকে আসা কর্মীদের বেশি সুযোগ সুবিধা দিচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রতিটি বড় প্রতিষ্ঠান এতদিন বিদেশি কর্মীদের নিয়োগ দিয়ে এসেছে, এখন সময় এসেছে মার্কিন কর্মীদের নিয়োগ দেওয়ার। তিনি বলেন, বর্তমানে H-1B নামের যে ভিসা প্রকল্প আমাদের দেশে চালু আছে তা এক কথায় ভয়াবহ। আমরা গ্রিন কার্ড ব্যবস্থাতে পরিবর্তন আনছি। বর্তমানে একজন মার্কিনীর বাৎসরিক গড় আয় $৭৫,০০০। অন্যদিকে গ্রিন কার্ডধারী একজন বিদেশি কর্মীর বাৎসরিক গড় আয় $৬৬,০০০। নতুন নীতিতে লটারি ব্যবস্থা বাতিল করে উচ্চ আয়ের আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া ভিসা মজুরি ভিত্তিক ব্যবস্থায় রূপান্তরিত হবে। এ পরিবর্তনের প্রভাব পড়বে প্রবাসী ও বিদেশি কর্মীদের উপর। লুটকিন জানান, নতুন ব্যবস্থা যুক্তরাষ্ট্রের জন্য সোনার কার্ডের মতো হবে এবং দেশের সেরা ও মেধাবী শ্রমিকদের আগমন নিশ্চিত করবে। ভারতের প্রতিরক্ষা খাতে বড় অগ্রগতি আসছে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড মার্কিন প্রতিরক্ষা প্রতিষ্ঠান জেনারেল ইলেকট্রিকের সঙ্গে প্রায় $1 বিলিয়ন চুক্তি করতে যাচ্ছে। চুক্তির আওতায় ভারতীয় লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজসের জন্য যুক্তরাষ্ট্র 113টি GE-404 ইঞ্জিন সরবরাহ করবে। সংবাদ সংস্থা ANI জানিয়েছে, চুক্তি সেপ্টেম্বরে সই হওয়ার সম্ভাবনা রয়েছে। GE প্রতি মাসে 2টি করে ইঞ্জিন সরবরাহ করবে তেজস কর্মসূচির জন্য। এর আগে 83টি যুদ্ধ বিমানের জন্য 99টি GE-404 ইঞ্জিন কিনেছিল, আর নতুন চুক্তি পরিশেষে মোট সংখ্যা দাঁড়াবে 212-তে। ভারতে ধীরে ধীরে MiG-21 বহর অবসর নিচ্ছে এবং দেশীয় প্রযুক্তির যুদ্ধ বিমান এবং ফাইটার জেট ইঞ্জিন প্রকল্প চালু করছে, যেখানে ফরাসি প্রতিষ্ঠান সাফরান সহযোগিতা করছে। ব্রাজিলের বিচারমন্ত্রী রিকার্দো লেভানডস্কির মার্কিন ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এ পদক্ষেপকে দায়িত্বজ্ঞানহীন আখ্যা দিয়ে প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা কঠোর সমালোচনা করেছেন। ওয়াশিংটনের এই পদক্ষেপকে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জয়ির বলসোনারোর বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়াকে ঘিরে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে দেখা হচ্ছে। বলসোনারোর বিরুদ্ধে অভ্যুত্থান ষড়যন্ত্রের অভিযোগে বিচার চলছে এবং দোষী প্রমাণিত হলে তার সর্বোচ্চ 40 বছরের কারাদণ্ড হতে পারে। নির্বাচন কমিশন আগামী মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, ফ্লোরিডার মায়ামি ও ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে জাতীয় পরিচয়পত্র কার্যক্রম চালু করবে। কার্যক্রমের জন্য 4টি কারিগরি টিম দূতাবাসে কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবে, আর 2টি প্রশাসনিক টিম কার্যক্রম তদারকি করবে। ইসি সচিব আখতার আহমেদের নেতৃত্বে নিউ ইয়র্ক ও ওয়াশিংটন ডিসি এবং এনআইডি মহাপরিচালক ASM হুমায়ুন কবিরের নেতৃত্বে মায়ামি ও লস অ্যাঞ্জেলেসে টিম পাঠানো হবে। কর্মসূচি 21 থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রবাসীদের সুবিধার্থে এই উদ্যোগ নেওয়া হচ্ছে, কারণ অনেক প্রবাসীর এনআইডি না থাকায় তারা দেশের সেবা থেকে বঞ্চিত হচ্ছে। বর্তমানে ইসি 10টি দেশের 17টি স্টেশনে ভোটার কার্যক্রম পরিচালনা করছে। প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করে ও রাষ্ট্রীয় সম্পদ অবৈধভাবে ভোগের উদ্দেশ্যে পাহাড় কেটে জমি বিক্রির ঘটনায় পার্বত্য জেলার রাঙ্গামাটির লংগদু উপজেলার 6 জনের নামে মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর। গত মঙ্গলবার বিকেলে পরিবেশ অধিদপ্তর রাঙ্গামাটি জেলা কার্যালয় এ তথ্য জানিয়েছে। অভিযুক্ত আসামিরা হলেন উপজেলার মাইনিমুখ ইউনিয়নের সোনাই গ্রামের দুলাল, মোহাম্মদ ইউসুফ আলী, মোহাম্মদ আমিরুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ সগির ও লংগদু সদর ইউনিয়নের বাইট্টাপাড়া
এলাকার মোহাম্মদ মোস্তফা কামাল। পরিবেশ অধিদপ্তর রাঙ্গামাটি কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মমিনুল ইসলাম বলেন, পাহাড় কর্তন করে পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংসকারী আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। এবার কর্ণফুল ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। গোপালগঞ্জ ইউনাইটেড ফোরাম অফ নিউ জার্সির বার্ষিক বনভোজনে প্রাণের মেলা। সেন্ট্রাল ফ্লোরিডা স্পোর্টস ক্লাবের বর্ণিল অভিষেক। ব্রঙ্কস স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 87 আসনে 3 বাংলাদেশি প্রার্থীর সমঝোতার উদ্যোগ। বাংলাদেশ পাকিস্তান ঘনিষ্ঠতায় ভারতের উদ্বেগ। জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুমোদন শিগগিরই প্রকাশ। এবং টিয়ারশেল সাউন্ড গ্রেনেডে বুয়েটে শিক্ষার্থীদের মিছিলে ছত্রভঙ্গ। আবারও স্বাগতম সিবিএন টিভি ইউএসএর সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুল ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রবাসী থেকেও শেকড়ের টানে এক হওয়ার অনন্য উদাহরণ সৃষ্টি করল গোপালগঞ্জ ইউনাইটেড ফোরাম অব নিউ জার্সি। রোববার প্রসপেক্ট পার্কে সংগঠনটির উদ্যোগে আয়োজিত বার্ষিক বনভোজন এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। সকাল থেকে প্রবাসী বাংলাদেশিদের পদচারণে মুখর হয়ে ওঠে পার্ক এলাকা। পরিবারের সদস্য, বন্ধু বান্ধব ও পরিচিত জনদের অংশগ্রহণে বনভোজনটির রূপ নেয় এক প্রাণবন্ত মিলন মেলায়। একই দিনে প্যাটারসনে একাধিক সংগঠনের পিকনিক, সামাজিক অনুষ্ঠান ও দোয়া মাহফিল থাকলেও বিপুল মানুষের সমাগম হয়। দিনব্যাপী আয়োজনে ছিল নানা আকর্ষণীয় কার্যক্রম। প্রথম পুরস্কার হিসেবে একটি গাড়ি ছাড়াও ছিল বিভিন্ন উপহার, যা অংশগ্রহণকারীদের মধ্যে আনন্দ ছড়িয়ে দেয়। খাবারের টেবিলে ছিল প্রবাসীদের প্রিয় ঐতিহ্যবাহী আয়োজন, শিশুদের খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা, গান ও আড্ডা যেন প্রবাস জীবনে ফিরিয়ে আনে বাংলাদেশের আবহ। গোপালগঞ্জের নাম শুনলেই প্রবাসীদের মনে ভেসে ওঠে শেকড়ের টান। সিলেটের এই উপজেলা শুধু ইতিহাসেই সমৃদ্ধ নয়, প্রকৃতির সৌন্দর্য অনন্য। হাওর, টিলা, তেল, গ্যাস, সবুজ মাঠ, পাহাড় আর নদীবেষ্টিত গোপালগঞ্জ বাংলাদেশের পর্যটন মানচিত্রে বিশেষ স্থান দখল করে আছে। সেন্ট্রাল ফ্লোরিডার প্রথম স্পোর্টস ক্লাবের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় ওকরেজ হাই স্কুল অডিটোরিয়ামে বিপুল সংখ্যক ক্রীড়ামোদীর উপস্থিতিতে ক্লাবের অভিষেক হয়। সন্ধ্যা 8টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে 4টি টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করা হয়। ভলিবল, ব্যাডমিন্টন, ফুটবল ও ক্রিকেটের সেক্রেটারিরা নিজ নিজে টুর্নামেন্টের বিজয়ীদের হাতে মেডেল ও ট্রফি তুলে দেন। তৃতীয় পর্বে নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান আমিন হক। পরে শফিক চৌধুরী সভাপতি এবং বাহার হোসেন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেন। অনুষ্ঠানের চতুর্থ পর্বে ছিল গ্রুপ ছবি তোলা, ডিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। উপদেষ্টা পরিষদের সদস্যরা এই সময় আনুষ্ঠানিকভাবে পরিচিত হন। সভাপতির বক্তব্যে শফিক চৌধুরী বলেন, 2004 সাল থেকে এখানে বিচ্ছিন্নভাবে খেলাধুলার চর্চা হয়ে আসছে। স্বয়ংসম্পূর্ণ একটি স্পোর্টস ক্লাবের দাবির প্রেক্ষিতেই আজকের এই যাত্রা। সাধারণ সম্পাদক বাহার হোসেন বলেন, আমরা একটি শক্তিশালী স্পোর্টস কমিউনিটি গড়ে তুলতে চাই। সবার সহযোগিতা আমাদের প্রেরণা। আগামী 4 নভেম্বর নিউ ইয়র্ক সিটি নির্বাচনে ব্রঙ্কসের স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 87 আসনে 3 বাংলাদেশি আমেরিকান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ প্রকাশ করেছেন। তারা হলেন জাকির চৌধুরী সিপিএ, ইমরান শাহ রণ ও জামাল হোসেন। এদিকে 3 প্রার্থী থেকে একক প্রার্থী বাছাই ও কমিউনিটির ঐক্য নিশ্চিত করতে 23 আগস্ট ব্রঙ্কসের স্টার্লিং বাংলা বাজারে প্রবাসীদের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয় 21 সদস্য বিশিষ্ট মনোনয়ন কমিটি গঠন করে 3 জন থেকে 1 জনকে মূল নির্বাচনে মনোনীত করা হবে। রেজা আব্দুল্লাহর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মিরাজ চৌধুরী সোহাগ, জুনেদ চৌধুরী, মোহাম্মদ এন মজুমদার, রিয়াজউদ্দিন কামরান, কপিল উদ্দিন চৌধুরী, জাকির এইচ চৌধুরী, আব্দুল মুহিদ, মাহবুব আলম, আলমাস আলী, মাসুদ হোসেন, সারোয়ার চৌধুরী, বিলাল উদ্দিন প্রমুখ। সবাই শেখ শফিকুর রহমান, খলিলুর রহমান, শাহিন কামালি, হেদায়েত চৌধুরী বক্তব্য রাখেন। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক নতুনভাবে ঘনিষ্ঠ হয়ে উঠছে বলে দাবি করেছেন ভারতের প্রভাবশালী দৈনিক দ্য টেলিগ্রাফ। পত্রিকাটির মতে এই সম্পর্ক কেবল কূটনৈতিক সৌজন্যে সীমাবদ্ধ নয়, বরং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ভারতের জন্য নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি করছে। সম্পাদকীয়তে উল্লেখ করা হয়, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার সম্প্রতি ঢাকা সফরকালে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ
তৌহিদ হোসেন ও অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে বাণিজ্য সম্প্রসারণ, কূটনৈতিক সম্পর্ক জোরদার এবং দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইটের চালুর বিষয়ে আলোচনা হয়েছে। তবে ভারতের জন্য সবচেয়ে উদ্বেগজনক দিক হলো দ্বারের বিএনপি, জামায়াতে ইসলামী এবং ছাত্র নেতাদের সঙ্গে বৈঠক। সম্পাদকীয়তে বলা হয় 2026 সালের জাতীয় নির্বাচন সামনে রেখে পাকিস্তান প্রকাশ্যে বাংলাদেশের প্রভাবশালী রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন করছে, যা নয়াদিল্লির কাছে নিরাপত্তাজনিত ঝুঁকি হিসেবে দেখা হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রুটম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। খুব শিগগিরই তা জনসম্মুখে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন কমিশনের কর্মকর্তারা। বুধবার আগারগাঁও নির্বাচন ভবনে কমিশনার আব্দুর রহমান এল মাসুদ সাংবাদিকদের বলেন, রুটম্যাপ কমিশন অনুমোদন দিয়েছে, কয়েকদিনের মধ্যেই তা প্রকাশ করা হবে। ইসির পরিকল্পনা অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর 2 মাস আগে অর্থাৎ ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষিত হতে পারে। রুটম্যাপে ভোটের প্রস্তুতির অংশ হিসেবে ভোটার তালিকা হালনাগাদ, কর্মকর্তাদের প্রশিক্ষণ, ভোট কেন্দ্র নির্ধারণ, আইন সংস্কার, ভোট উপকরণ সংগ্রহ ও নির্বাচন সংক্রান্ত ম্যানুয়াল তৈরির মতো বিষয় অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে। এরই মধ্যে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে কমিশন, যাতে নির্ধারিত সময় নির্বিঘ্নে ভোট আয়োজন করা যায়। পূর্ব ঘোষিত লং মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ থেকে যমুনার উদ্দেশ্যে যাত্রা করা প্রকৌশল শিক্ষার্থীদের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে রাজধানীর শাহবাগ এলাকায়। বুধবার দুপুর 1:45টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড এবং জল কামান নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী। প্রায় আধা ঘন্টা ধরে চলে এই ধাওয়া পাল্টা ধাওয়া। পরে শিক্ষার্থীরা ইন্টারকন্টিনেন্টালের সামনেই অবস্থান নেন। ধাওয়া পাল্টা ধাওয়ার সময় বুয়েটের বেশ কয়েকজন শিক্ষার্থী এবং পুলিশ আহত হয়েছে বলে জানা গেছে। এর আগে 3 দফা দাবি আদায়ে দ্বিতীয় দিনের মতো শাহবাগে অবরোধে বসেন শিক্ষার্থীরা। স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। শিক্ষার্থীদের দাবির মুখে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে এখন সেটাই দেখার বিষয়। দর্শক, এই ছিল সিবিএন টিভি নিউজের সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।